ক্লাস 10-এর নিউক্লিয় সংযোজন আমরা পড়তে চলেছি। দেখো, নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়াও বলা হয়ে থাকে। লিখে দিই, নিউক্লিয় সংযোজনকে কি বলা হয়? তাপ নিউক্লিয় বিক্রিয়া। তাহলে নিউক্লিয় সংযোজন বা তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয়ে থাকে। নিউক্লিয় বিক্রিয়া তো কেন বলা হয়, কি জন্য বলা হয়, সেটুকু আমরা আজকে ক্লিয়ার করব। দেখো, তো আমরা নিউক্লিয় সংযোজন দেখব কোন মৌলগুলোর, কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে। না, যে সকল মৌলের পরমাণুর ভর সংখ্যা 20 অপেক্ষা কম, সেই সকল মৌলের নিউক্লিয়াসগুলো নিউক্লিয় সংযোজন ঘটাবে, সেই সকল মৌল নিউক্লিয়াসগুলো। তো বেসিক্যালি নিউক্লিয় সংযোজনের জন্য কোন মৌলগুলোকে চুজ করা হয়? প্রথমত হাইড্রোজেনকে চুজ করা হয়, হিলিয়ামকে চুজ করা হয়। কেনই বা চুজ করা হয়ে থাকে? দেখো, নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক তড়িৎ-আধানগ্রস্ত। নিউক্লিয়াস হচ্ছে আমাদের ধনাত্মক তড়িৎ-আধানগ্রস্ত। তাহলে যদি দুটো বড় বড় নিউক্লিয়াসকে যদি আমি ধরি, তাহলে ওই দুটি বড় নিউক্লিয়াসকে পাশাপাশি আমি আনতে চাই। কারণ সংযোজন মানে, সংযোজন কাকে বলছে? যে একাধিক নিউক্লিয়াসের সংযোজন ঘটানোকে আমরা বলে থাকি কি? নিউক্লিয় সংযোজন। এবং এর দ্বারা প্রচুর পরিমাণে শক্তিও উৎপাদিত হয়। তো এই বিক্রিয়াকে আমরা কি বলে থাকি? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তো দুটো নিউক্লিয়াসকে যদি আমি পাশাপাশি নিয়ে আসি, তাহলে কি হবে? তাদের মধ্যে একটা স্থির তড়িৎ বিকর্ষণ বলের সৃষ্টি হবে। তো দুটো নিউক্লিয়াসের পারমাণবিক ক্রমাঙ্ক যদি বেশি হয়, তাহলে স্থির তড়িৎ বিকর্ষণ বল আরো বেশি হবে। তাহলে ওই দুটো নিউক্লিয়াসকে সংযোজিত করতে অত্যধিক পরিমাণে শক্তির প্রয়োজন হয়। ক্লিয়ার? তো আমি যদি পরমাণু ক্রমাঙ্ক কম হিসেব মতো হাইড্রোজেন বা হিলিয়ামকে যদি নিই, তাহলে খুব সহজে ওই দুটো নিউক্লিয়াসকে সংযোজিত করতে পারি। কেন? না, তাদের মধ্যে স্থির তড়িৎ বিকর্ষণ বল খুব কম হবে। তো কম হলে কি হবে? না, ওই দুটো নিউক্লিয়াসের পরিবেশকে খুব একটা বেশি শক্তি আমাকে প্রদান করতে হবে না। তো এই জন্যই নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে ছোট ছোট পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নিউক্লিয়াসকে গ্রহণ করতে হয়। তো নিউক্লিয় সংযোজনের প্রথম একটা আমরা দেখব কি, এই নিউক্লিয় সংযোজনের জন্য দুটো কন্ডিশনের প্রয়োজন, দুটো শর্তের প্রয়োজন। 1 নম্বর শর্ত হচ্ছে কি? তাহলে প্রথম শর্ত হচ্ছে হালকা মৌলকে নিতে হয়। তো হালকা মৌল নিতে হয়। তো হালকা মৌল স্বরূপ আমরা কাকে নিলাম? না, হালকা মৌল স্বরূপ হাইড্রোজেনকে নিলাম, হিলিয়ামকে নিলাম। দ্বিতীয়ত আমি বলছি যে উচ্চ উষ্ণতার প্রয়োজন। উচ্চ উষ্ণতা। তাহলে উচ্চ উষ্ণতা কেনই বা প্রয়োজন হয়ে থাকে? না, দুটো নিউক্লিয়াসের মধ্যে বলেই এসেছি, দুটো নিউক্লিয়াসের মধ্যে স্থির তড়িৎ বিকর্ষণ বল ক্রিয়া করে, যার ফলে ওই দুটো নিউক্লিয়াসকে সংযোজিত করার জন্য তাদের পরিবেশটাকে কি করতে হয়? অতি উচ্চ উষ্ণতার প্রয়োজন হয়। তো এই অতি উচ্চ উষ্ণতার মান কত হয়ে থাকে? তাহলে এই অতি উচ্চ উষ্ণতার মান হয়ে থাকে, দেখো, 10⁸ ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক বেশি উষ্ণতা। তাহলে এই পরিমাণ উষ্ণতা আমরা স্বাভাবিকভাবে আমরা পাই না। বাস্তবে এত উষ্ণতা নেই। এত উষ্ণতা তাহলে আমরা কোত্থেকে জেনারেট করব? না, জেনারেট করার জন্য নিউক্লিয় বিভাজন করতে হয়। তো নিউক্লিয় বিভাজন যেহেতু সাধারণ উষ্ণতায় সংঘটিত হয়, তো নিউক্লিয় বিভাজনের দ্বারা ওই শক্তিটাকে ক্রমশ জোগাড় করতে 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 10⁸ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একটা শক্তি আমরা সম্ভার করতে পারি, যার ফলে আমরা নিউক্লিয় সংযোজনে ওই পরিমাণ শক্তিকে প্রয়োগ করে নিউক্লিয় সংযোজন করে থাকি। তো নিউক্লিয় সংযোজন করার আগে নিউক্লিয় বিভাজনকে করা অতি অবশ্যই। নাহলে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজনকে অবশ্যই করতে হয়। তো প্রথমে এই দুটো কন্ডিশনকে তো আমরা দেখলাম। তো নিউক্লিয় সংযোজনে একটা প্রকৃত উদাহরণ আমরা কি দেখব? দেখো, একটা প্রকৃত উদাহরণ যদি দেখি, সাপোজ দেখো হাইড্রোজেন। তো হাইড্রোজেন এটা হচ্ছে প্রোটিয়াম, সাধারণ হাইড্রোজেন।
তো দুটো সাধারণ হাইড্রোজেনকে আমি কি করলাম, বিক্রিয়া করালাম। তো দুটো সাধারণ হাইড্রোজেনকে বিক্রিয়া করালে কি উৎপন্ন হয়, হাইড্রোজেন 1 2, মানে ডাইটোরিয়াম। হাইড্রোজেন কি উৎপন্ন হচ্ছে না, ডাইটোরিয়াম উৎপন্ন হচ্ছে। হাইড্রোজেনের তিনটে আইসোটোপ হয়ে থাকে, একটা প্রোটিয়াম, ডাইটোরিয়াম আর হচ্ছে ট্রিটিয়াম। তাহলে কি উৎপন্ন হচ্ছে, ডাইটোরিয়াম উৎপন্ন হয়েছে। তার সাথে কি উৎপন্ন হয়েছে, পজিট্রন কণার সৃষ্টি হয়েছে। তার সাথে পজিট্রন কণা সৃষ্টি হচ্ছে এবং কিছু পরিমাণ শক্তিও মিলবে, কিছু পরিমাণ শক্তি পাওয়া যাবে। এই ডাইটোরিয়ামকে আবার কি করা হয়, নেক্সট স্টেপে এই ডাইটোরিয়ামকে, তাহলে এটা একটা কি সংযোজন বিক্রিয়া। তো এই ডাইটোরিয়ামকে কি করা হয় না, পুনরায় আবার যদি একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি উৎপন্ন হয় না, পুনরায় ঘটালে কি হয় না, হিলিয়ামের আইসোটোপ সৃষ্টি হয়। তো হিলিয়ামের আইসোটোপ সৃষ্টি হয়, তার সাথে সাথে কিছু পরিমাণ শক্তি জেনারেট হয়। তাহলে এটাও একটা সংযোজন বিক্রিয়া, কিন্তু এ দুটো হচ্ছে স্টেপ। এটাকে আমরা বলবো স্টেপ 1 আর এটাকে আমরা বলবো স্টেপ 2। ক্লিয়ার করতে পারলাম? তো এইভাবে আমরা কি দেখলাম, এইভাবে আমরা দেখলাম যদি আমরা দুটো হাইড্রোজেনকে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে সিমিলারলি আমরা কি পাবো, একটা ডাইটোরিয়াম পাবো আর তার সাথে পজিট্রন কণা পাবো আর শক্তি পাবো। তো এই ডাইটোরিয়াম কণাকে যদি আমি আবার একটা সাধারণ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি, তাহলে আমি কি পাবো, হিলিয়ামের আইসোটোপ হিলিয়াম 2 3 প্লাস কিছু পরিমাণ শক্তি পাবো। তাহলে যে দুটো হিলিয়ামের আইসোটোপ আমি পেলাম, এই দুটো হিলিয়ামের আইসোটোপকে আমি কি করব, সংযোজিত করব। এই দুটো হিলিয়ামের আইসোটোপকে আমি কি করব, সংযোজিত করব। দিলে কি হবে না, হিলিয়ামের নিউক্লিয়াস আমরা পাবো, তার সাথে সাথে দুটো হাইড্রোজেন কণার মুক্ত হবে, দুটো হাইড্রোজেনের নিউক্লিয়াস কি হবে, মুক্ত হবে এবং কিছু পরিমাণে শক্তি উৎপন্ন হবে। তার মানে আমি কি দেখলাম, যে এই হিলিয়ামের আইসোটোপটা তৈরি করতে কটা হাইড্রোজেনের প্রয়োজন হয়েছে, একটা, দুটো, তিনটে। এই হিলিয়ামের আইসোটোপটা তৈরি করতে কটা হাইড্রোজেনের প্রয়োজন হচ্ছে, একটা, দুটো, তিনটে। ক্লিয়ার আছে? উপরন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে রিলিজ হয়েছে কটা, দুটো হাইড্রোজেন। তার মানে স্বাভাবিকভাবে আমি এক্স্যাক্টলি এইভাবেও লিখতে পারি। যে কিভাবে লিখছি দেখো, এই কালিতে লিখছি, একটু লাল কালিতে লিখছি, লাল কালিতে লিখবো না, লাল কালিতে লিখবো না, আমি এই কালিতে লিখবো। যে চারটে হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন, চারটে সাধারণ হাইড্রোজেন, দেখো দেখো একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তাহলে ছটা হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম গঠন করেছে, আবার দুটো হাইড্রোজেন নির্গত হয়ে গেছে, হাইড্রোজেনের নিউক্লিয়াস নির্গত। তার মানে কি, বেসিক্যালি চারটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে চারটা হাইড্রোজেনকে যদি আমি যুক্ত করি, চারটা হাইড্রোজেনকে যদি আমি যুক্ত করি, তাহলে আমি কি পাবো, হিলিয়ামের নিউক্লিয়াস পাবো, তার সাথে দুটো পজিট্রন কণার সৃষ্টি হবে এবং কিছু পরিমাণ শক্তি রিলিজ হবে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি? তাহলে এটাই হচ্ছে প্রকৃত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, যেটা সূর্য ও নক্ষত্রের ক্ষেত্রে এই সংযোজন প্রক্রিয়াটি ঘটে থাকে। ক্লিয়ার? তাহলে নিউক্লিয় সংযোজনের স্টেপ ওয়াইজ যদি আমাকে দেখতে হয়, যে কোনো একটা নিউক্লিয় সংযোজন আমি বিক্রিয়া তো আলটিমেট ফাইনালি দেখিয়ে দেবো, এই বিক্রিয়াটাই আমি দেখিয়ে দেবো, কিন্তু যদি আমি স্টেপ ওয়াইজ যদি ভাবতে চাই তাহলে এইভাবে দেখাবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এটা একটা হাইড্রোজেনের প্রোটন নিউক্লিয়াস, এটা একটা হাইড্রোজেনের কারণ হাইড্রোজেনের সাধারণ নিউক্লিয়াসের মধ্যে তো নিউট্রন নেই, তাহলে এটা একটা হাইড্রোজেনের প্রোটন নিউক্লিয়াস, এটা একটা হাইড্রোজেনের প্রোটন নিউক্লিয়াস, এটা একটা হাইড্রোজেনের প্রোটন নিউক্লিয়াস। তা তিনটা প্রোটন নিউক্লিয়াস যুক্ত হয়ে কি উৎপন্ন করেছিল, একটা হিলিয়ামের আইসোটোপ গঠন করেছে। আবার দেখো এই হাইড্রোজেনের প্রোটন নিউক্লিয়াস, এই হাইড্রোজেনের প্রোটন নিউক্লিয়াস, এই হাইড্রোজেনের প্রোটন নিউক্লিয়াস যুক্ত হয়ে আবার কি তৈরি করেছিল, আরেকটা হিলিয়ামের আইসোটোপ গঠন করেছিল। তাহলে আমরা বলতে পারি না যে প্রোটনের সংযোজনের ফলে, প্রোটনের সংযোজনের ফলে কি উৎপন্ন হচ্ছে, নিউক্লিয়াস সংযোজন ঘটছে এবং একটি ভারী নিউক্লিয়াস গঠিত হচ্ছে, এবং একটি ভারী নিউক্লিয়াস গঠিত হচ্ছে। তো এই কারণে এটা হচ্ছে কি, একটা নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া, এবং এই বিক্রিয়া ঘটাতে গেলে প্রচুর পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হয়। যেহেতু প্রোটনের চক্র চলতে থাকে,
প্রোটন প্রোটনের চক্র আমি কেন বললাম, যে প্রোটন প্রোটনের সংযোজনের ফলে একটা ভারী নিউক্লিয়াস যেহেতু গঠিত হচ্ছে, সেহেতু এদেরকে আমরা বলবো প্রোটন প্রোটন চক্র। তাহলে কেন আমরা প্রোটন প্রোটন চক্র বলি, তো ক্লিয়ার করতে পারলাম, বোঝাতে পেরেছি যে এই কারণের জন্য আমরা প্রোটন প্রোটন, যে এটা একটা প্রোটন, এটা একটা প্রোটন, এটা একটা প্রোটন, তিনটে প্রোটন। নেক্সট দেখো, এটা একটা প্রোটন, এটা একটা প্রোটন, এটা একটা, তাহলে 6টা প্রোটন যুক্ত হয়ে একটা হিলিয়ামের নিউক্লিয়াস গঠন করেছে। তাহলে এদেরকে আমি প্রোটন সংযোজনটা, এই প্রোটন সংযোজনকে আমরা বলতে পারি প্রোটন প্রোটন চক্র। ক্লিয়ার হয়েছে? তো সেকেন্ড কোশ্চেনটা আমরা ক্লিয়ার করেছি, তা সত্ত্বেও আমি নিউক্লিয় সংযোজনের সংজ্ঞাটা আমি দিয়ে দেবো। ফাইনালি একটা ইকুয়েশনও আমরা দিয়ে দেবো, যে ইকুয়েশনটা আমরা পরীক্ষার খাতায় লিখবো। যে কোন ইকুয়েশনটা লিখবো, দেখো একাধিক, আগে সংজ্ঞাটা লিখে দাও, একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াস, বানানটা ভুল লিখলাম, একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াস অতি উচ্চ উষ্ণতায় যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে। এই বিক্রিয়াকে কি বলা হচ্ছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার করতে পারলাম? তো এক্সাম্পল স্বরূপ আমরা কি দেব, যে 4টা হাইড্রোজেনের প্রোটন, মানে সাধারণ নিউক্লিয়াস বা সাধারণ হাইড্রোজেন, 4টা হাইড্রোজেনের প্রয়োজন সংযোজিত হয়েছে, যে হিলিয়ামের একটা আইসোটোপ গঠন করেছে, তার সাথে 2টো পজিট্রন কণা সৃষ্টি করেছে, কিছু পরিমাণ শক্তি নির্গত করেছে। তাহলে এই একটা এক্সাম্পল আমরা কি করব, তুলে ধরবো। ক্লিয়ার হয়েছে? তো আমাদের নেক্সট কোশ্চেন কি ছিল, যে হাইড্রোজেন বোমা প্রস্তুতির ক্ষেত্রে কি করা হয়ে থাকে। তো তার আগে আমি সূর্য নক্ষত্রের শক্তি আমি দেখিয়ে দিই। দেখো সূর্য আর নক্ষত্রে কি হয়ে থাকে না, সূর্য আর নক্ষত্রে কোন নিউক্লিয়াস সর্বাধিক পরিমাণে রয়েছে, যে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস সর্বাধিক পরিমাণে রয়েছে। যে অনুমান করা হয়েছে কি, না এই হাইড্রোজেন এবং হিলিয়াম নিউক্লিয়াস সূর্যে যে পরিমাণ এখনো পর্যন্ত রয়েছে, সেটি এখনো প্রায় 5 × 10⁹ বছর আরো তাপ শক্তি জেনারেট করতে সক্ষম, অনুমান করা হয়েছে। তাহলে এই পরিমাণ তাপ শক্তি আসছে কি করে, না এই পরিমাণ তাপ শক্তি আসছে এই হাইড্রোজেনের সংযোজনের দ্বারা। কেমন করে হাইড্রোজেনের সংযোজন, তাহলে হেডলাইন করা যাক, যে সূর্য ও নক্ষত্রের শক্তি কিভাবে সৃষ্টি হচ্ছে, যে হাইড্রোজেনের যে প্রোটনের যে সংযোজনের দ্বারা যে শক্তি সম্পাদিত হচ্ছে, সেই শক্তি কি করে আসছে। তাহলে হেডলাইনটা আমি করে দিই, যে সূর্য ও নক্ষত্র সমূহের শক্তি, সূর্য ও নক্ষত্র সমূহের শক্তি। তো কিভাবে এই শক্তি আসছে, দেখো আমি বলেই এসেছি কি, যে সূর্যে হাইড্রোজেনের নিউক্লিয়াসের সংযোজন ঘটতে আছে। তাহলে আমরা হাইড্রোজেনের নিউক্লিয়াস, সাধারণ হাইড্রোজেনের নিউক্লিয়াস গুলোকে নিয়ে নিলাম। তো এই হাইড্রোজেনের নিউক্লিয়াস কি করছে, না এই হাইড্রোজেনের নিউক্লিয়াসের সংযোজনের দ্বারা হিলিয়ামের নিউক্লিয়াস গঠন হচ্ছে, তার সাথে কিছু পজিট্রন কণা সৃষ্টি হচ্ছে এবং অফুরন্ত পরিমাণে শক্তি উৎপাদিত হতে আছে। তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াস মানে আমি বলতেই পারি 4টা প্রোটন, আর হিলিয়ামের নিউক্লিয়াসের ভর আমরা জানি কত হয়ে থাকে না 4.005 এত পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। আর একটা পজিট্রন কণার আমরা আধান জানি, তার সাথে কি পরিমাণ শক্তি সৃষ্টি হচ্ছে, সেই যে বিক্রিয়ার সংযোজনের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, যে 4টা প্রোটন তোমার কি হয়েছে, যুক্ত হয়েছে, দিয়ে কি উৎপন্ন করেছে, একটা হিলিয়ামের নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে কি পজিট্রন। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো যে 4টা প্রোটনের ভর কত, আর যেগুলো উৎপন্ন হলো
তাদের ভর কত? দেখো চারটা প্রোটনের ভর কত হবে, দেখো দেখো চারটা প্রোটনের ভর 4 ইন্টু 1.008। ক্লিয়ার? হিলিয়ামের নিউক্লিয়াসের প্রোটনের ভর কত হয়ে থাকে না, হিলিয়ামের কত হয়ে থাকে আমি অলরেডি লিখিয়ে রেখেছি যে 4.005। ক্লিয়ার? আচ্ছা, এবার পজিট্রনের, দুটো পজিট্রন যেহেতু সৃষ্টি হয়েছে, দুটো পজিট্রনের ভর কত হয়ে থাকে না, একটা পজিট্রনের ভর 0.005, আরেকটা জিরো হবে 5 ইন্টু 2, দুটো পজিট্রন আছে। তাহলে এই দুটো তাহলে বিক্রিয়ার পরের ভরগুলোর সমষ্টি করব, আর বিক্রিয়ার আগের ভরগুলোর সমষ্টি আমরা আগের ভরটা আমরা সমষ্টি করব, দিয়ে আমরা কি করব, হ্রাস করব, যে ভর কতটা হ্রাস হয়েছে সেই ভর আইনস্টাইনের ইকুয়েশন E = mc² থেকে আমরা কি করব, তার শক্তি বার করে নেব। দেখো ভর হ্রাস কত হবে, দেখো ভর হ্রাস যে চারটা প্রোটনের ক্ষেত্রে 4 ইন্টু 1.008 মাইনাস হিলিয়াম, হিলিয়ামের কত হয়েছিল না 4.005 প্লাস 2 ইন্টু দুটা পজিট্রন 0.055। ক্লিয়ার হয়েছে? তো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আনুমানিক রূপে আমাদের ভর আসে কত না 0.0277 এরকম আসবে। তাহলে এত অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এই ভর কি পরিমাণ শক্তি জেনারেট করবে না, E = mc² ফর্মুলা অনুযায়ী কি পরিমাণ শক্তি জেনারেট করবে, দেখো লক্ষ্য করো যে ভরটার মান কত না 0.277 ইন্টু 3 ইন্টু 10⁻⁸ আমরা করে দেব। বা অ্যাটমিক মাস ইউনিটের ভ্যালু যদি তোমাদের জানা থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এনার্জিটা আমরা অলরেডি ফট করে বার করতে পারবো। অ্যাটমিক মাস ইউনিটের ভ্যালু তোমাদের জানা আছে কত হয়ে থাকে 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার হয়েছে? অ্যাটমিক মাস ইউনিটের যে এক অ্যাটমিক মাস ইউনিট কি পরিমাণ শক্তি জেনারেট করে, তাহলে এত মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। আর এই ভর কত পরিমাণের উৎপন্ন করবে না 0.0279। তাহলে এটাকে গুণ করলে আনুমানিক কত আসে, প্রায় 26 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এই পরিমাণ শক্তি কি হয়ে থাকে জেনারেট করে থাকে। যে এত বড় আমি গুণ করিনি, যে আমি পরপর ডাটাগুলোকে আমি জাস্ট খালি বসিয়ে দিয়েছি। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই পরিমাণ শক্তি কি করছে না জেনারেট করছে। কোথায় না সূর্য ও নক্ষত্রে প্রতিনিয়ত এক একটি নিউক্লিয়াস সংযোজনে এই পরিমাণ শক্তি যদি জেনারেট করতে থাকে তাহলে অফুরন্ত শক্তি আমরা পেয়ে থাকবো, তাই না? তাহলে সূর্য ও নক্ষত্রের শক্তি সমূহ আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা দেখব কি হাইড্রোজেন বোমা। যে হাইড্রোজেন বোমার ক্ষেত্রে কি হয়ে থাকে, দেখো অধিকাংশ বিক্রিয়া রয়েছে, তাহলে অধিকাংশ বিক্রিয়ার মধ্যে কেবলমাত্র ডায়টোরিয়াম আর ট্রিটিয়াম এই দুটো নিউক্লিয়াসের বিক্রিয়ায় যে শক্তির সৃষ্টি হয় অফুরন্ত শক্তির সৃষ্টি হয়ে থাকে। কার কার না ডায়টোরিয়াম আর ট্রিটিয়ামের সংযোজনে, নিউক্লিয়াস সংযোজনে যে পরিমাণ শক্তির সৃষ্টি হয় সেই পরিমাণ শক্তি কিন্তু অন্য কোনো নিউক্লিয়াস সংযোজনে এই পরিমাণ শক্তি কিন্তু উৎপন্ন করা সম্ভব হয় না। তাহলে হাইড্রোজেন বোমার ক্ষেত্রে আমরা কাদের কাদের বিক্রিয়া ঘটাবো? হাইড্রোজেন বোমার ক্ষেত্রে হাইড্রোজেন বোমা, তো হাইড্রোজেন বোমার ক্ষেত্রে কাদের কাদের আমরা বিক্রিয়া ঘটাবো? প্রথমত আমরা ডায়টোরিয়াম একটা নেব, ভারী হাইড্রোজেন, প্লাস একটা ট্রিটিয়াম নেব, সবই হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে এদের মধ্যে আমি কি ঘটাবো? বিক্রিয়া ঘটাবো। তো বিক্রিয়া ঘটালে কি হবে, হিলিয়াম 24 সৃষ্টি হবে এবং তার সাথে নিউট্রন কণা নির্গত হবে। এবং কত শক্তি নির্গত হচ্ছে দেখো 17 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে হিউজ পরিমাণের একটা শক্তি কি হচ্ছে নির্গত হচ্ছে। হাইড্রোজেন বোমায় তাহলে কি করা হয় না ডায়টোরিয়াম আর ট্রিটিয়ামের সংযোজন ঘটানো হয়। লিখে দিই ডায়টোরিয়াম আর এটা হচ্ছে কি না ট্রিটিয়াম।
তাহলে এদের সংযোজন ঘটিয়ে কি করা হয় না হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। তো হাইড্রোজেন বোমাতে কি করা হয় না এদের দুজনের সংযোজনকে অনিয়ন্ত্রিতভাবে সংযোজিত করা হয়, যার ফলে প্রচুর পরিমাণের একটা তাপ শক্তি সৃষ্টি হয় এবং ধ্বংসাত্মক হয়ে থাকে, তাই না? তো আজকে আমাদের নিউক্লিয় সংযোজন এইখানটাই কমপ্লিট করলাম এবং নিউক্লিয় সংযোজন আর বিভাজন আমি অলরেডি ক্লিয়ার করে এসেছি। সেখান থেকে আমি কিছু পরিমাণ কোশ্চেন নেক্সট লেকচারে কভার করব, যে পরমাণু নিউক্লিয়াস বা তেজস্ক্রিয়তা টপিক্সটাকে আমরা কি করব শেষ করব। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।